নমস্কার, শুভরাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতেই আয়োজনে যুক্ত হন, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং আমাদের ভাবনাগুলো, আমাদের চিন্তাগুলো আমরা চাই আপনাদের দরবারেও গিয়ে হাজির হোক। আমরা প্রতি রাতে যে কথাটি একেবারে আপনাদের প্রাণের কাছে এসে বলতে চাই যে এই আয়োজনটি মূলত সেতু পারাপারের আয়োজন। আমরা এপার থেকে ওপারে যাই এবং আপনারা ওপার থেকে এপারে আসেন। এই পারাপারের মধ্য দিয়ে আমরা প্রতি রাতে সম্পর্ক স্থাপনের এক অদম্য ইচ্ছে নিয়ে আপনাদের বিনম্রভাবে বলতে চাই, আপনাদের মনের কথা, প্রাণের কথা, আপনাদের ভাবনার বক্তব্যগুলো আমাদেরকে বলুন কিংবা লিখে পাঠান, আমরা পড়ে শোনাবো। আমরা প্রতি রাতে আপনাদের সঙ্গে কথা বলি এই মর্মে যে আপনাদের কথাগুলো বৃহত্তর দর্শকের কাছে গিয়ে পৌঁছবে এবং তারাও আপনাদের কথাগুলো নিয়ে চিন্তা করতে পারবেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা যে বিষয়টি আপনাদের সামনে রাখতে চাই সেটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সারা পৃথিবী জুড়েই এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। প্রধানত যেখানে যেখানে পৃথিবীতে বাঙালিরা রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে তো চর্চা করছেনই। আপনারা জানেন, আজ কিছুক্ষণ আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে অন্তর্বর্তী সরকারের নতুন করে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। ইতিমধ্যেই বঙ্গভবন অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতির যে বাসভবন এবং সরকারি কার্যালয়, সেখানে এই অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব নিয়েছেন তারা শপথ বাক্য পাঠ করেছেন। একটি আড়ম্বর কিংবা অনাড়ম্বর যেভাবেই আপনারা দেখতে চান সেই অনুষ্ঠানটি সেখানে ছিল এবং নতুন করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের মতামত শুনতে চাই শুরুতে, এবং এই অনুষ্ঠানের পরতে পরতে আপনাদের দেখাতেও চাই আসলে এই অনুষ্ঠানটি কি ছিল, কেমন ছিল, সেখানে কি হলো। দেখুন। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলে ফেলি চট করে। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি ডাক্তার বলছি। হ্যাঁ, বলুন। বিষয়টা আপনারা যেটা দেখাচ্ছেন, আমি আপনাদের নিয়মিত একজন শ্রোতা, মানে আপনাদের টিভি-24 এক ধরনের পাগল ছেলে বলতে পারেন। অনেক ধন্যবাদ। পছন্দ করি এবং আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনেক অনেক মন থেকে আশীর্বাদ করি, ভালো থাকবেন, এইভাবে চালিয়ে যান, আমরা যাতে দেখতে পারি। আশীর্বাদ ছাড়া তো আমাদের কাছে আর কিছু নেই। অনেক ধন্যবাদ। কিন্তু খুব আনন্দের বিষয় হলো যে আজ অব্দি আপনাদের প্রোগ্রাম দেখি, আর দুঃখের বিষয় হলো বাংলাদেশে যখন নতুন একটা সরকার, অন্তর্বর্তী সরকার গঠন করেছেন বা করে ফেলেছেন, ঠিক আছে, আমার বিষয়টা হয়েছে আপনাদের মাধ্যমে ওনাদেরকে একটা জিনিস আমরা হয়তোবা, আমি বিভিন্ন জায়গা থেকে দেখেছি, হয়তোবা আমরা ভাবিনি যে সংসদ ভবন বা যেখানে আমাদের প্রধান যে ছিলেন শেখ হাসিনা, ওনার ঘর, বাসভবন, দরজাটা খোলা কেন রেখে গিয়েছিলেন? ওইখানে তো প্রশাসনের লোক এবং ওনাদের আর্মি দেহরক্ষী ওনারা ছিলেন, চাইলে তো দরজাটাও বন্ধ করে বা গেট গুলো তালা মেরে রাখতে পারতেন বা সেনাবাহিনী দাঁড় করাতে পারতেন বিষয়টা। কিন্তু খোলা কেন রেখেছেন? বিষয়টা খোলা রেখেছেন এই জন্য, শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের ওই শিক্ষিত সমাজ যারা কোটার জন্য, দেখেন, যারা শিক্ষিত সমাজ বা শিক্ষিত ছেলেমেয়েরা কোনোদিন কোটার জন্য আন্দোলন করবে না। ওনারা মেধা যদি সঠিক থাকে ওই মেধা ভিত্তিতে পরীক্ষা দিয়েই চাকরি পাবেন, ওটার জন্য কোনো আন্দোলন করার প্রয়োজন নেই। এক। দ্বিতীয়ত, তো শিক্ষিত সমাজে একটু সংক্ষেপ করতে হবে দাদা, আমরা অনুষ্ঠানের একেবারে শুরুতে রয়েছে এবং বেশ কিছু ছবি, বেশ কিছু ভিডিও আপনাদের দেখাতে চাই। অতি ভালো লাগে তো, তাই একটু বেশি বলতে চাইছি। বলুন বলুন। দুঃখিত। কিন্তু এই দরজাগুলো খুলে রেখেছেন এই জন্য যে উনার কিছু নেই, বাংলাদেশের লোকদেরকে বুঝিয়ে দিয়েছেন যে একটা লকারও তালা মারেন নেই, যে সবকিছু তো তোমাদের, ওইগুলো তোমরাই নিয়ে যাও। একটা হাঁস মুরগ ওনাদের ব্যক্তিগত কাপড়টা পর্যন্ত টিভিতে, মোবাইলে বারবার দেখাচ্ছে। এর চেয়ে লজ্জাজনক কি আছে বাংলাদেশের লোকদের? আর বারবার দেখেন
এই আন্দোলন করছে। ঠিক, আমরা আপনার আবেগ এবং ভাবনা ভাগ করে নিলাম। বৃহত্তর দর্শক আপনার কথা নিশ্চয়ই তাদের মতো করে মূল্যায়ন করবেন। একটা মিনিট দয়া করে, একটা মিনিট আমার রিকোয়েস্ট। এই যে বারে পৃথিবীর লোকরা এখন তারা কোথায়? আর শুধু এখন মাইকিং এ করছে হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরে, এগুলো তো হামলা করবেন না। একবারও তো দেখি না মসজিদে হামলা করবেন না কথাটা। তার মানে কি এটা কোটার জন্য আন্দোলন ছিল? এই হিন্দুদেরকে ভাগানোর জন্য আন্দোলনটা ছিল। সঙ্গে থাকি, অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান বক্তব্য রেখেছেন। আপনি যেভাবে বিষয়টিকে মূল্যায়ন করছেন, আপনি সেই বিষয়টি রেখেছেন। আমরা একটু দৃশ্যগুলো আপনাদের দেখাই, দেখুন। অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহামান্য রাষ্ট্রপতি, অভ্যাগত অতিথিবৃন্দ, আজ 24 শ্রাবণ 1431। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ। তো বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার। সত্যি নতুন শপথ। আমি একটি আবদার, হয়তো ভুল, বাংলাদেশ সরকারের প্রতি রবিটাকেও অন্যায় করে নেই। উনার একটু ভাবুন, উনি কি অপরাধ করেছিলেন
আপনাদের দেশের জন্য। অপরাধটা আমাদের বলুন, আমরা আপনাদের কাছে চিরচিত থাকবো। আমরা ঋণী আপনাদের কাছে, আমরা আগে ছিলাম, এখন থাকবো। ওনার কি পাপ ছিল তারা? নমস্কার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই আয়োজনটি আপনারা, আমি নিশ্চিত এক কথায় মানবেন যে এটি কিন্তু একটি মানে ঐতিহাসিক সূচনা বলা চলে। এই ঐতিহাসিক সূচনাটি আমাদের রাজ্যকে, আমাদের দেশকে কিংবা পৃথিবীর অন্যান্য প্রাসঙ্গিক দেশগুলোকে কোন দিকে নিয়ে যাবে, বিশ্ব রাজনীতি কোন দিকে বাঁক নেবে, অর্থনীতি কোন দিকে বাঁক নেবে, রাজনীতির কি হবে ইত্যাদি নানা সমীকরণ নিয়ে আগামী বহু দিন, বহু মাস, বহু বছর হয়তোবা আলোচনা চলতে থাকবে। হঠাৎ করেই একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে সময়ের এত কম ব্যবধানে একটি দেশের রাজনীতির চিত্র এতটা দ্রুত পাল্টে যেতে পারে তার নজির পৃথিবীর ইতিহাসে খুব একটা নেই। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকেও পাশে চাই, এবং যেভাবে আমরা ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি যে আমরা যেহেতু এই বিষয়টি নিয়ে কথা বলছি, আপনারাও প্রত্যেকে নিজেদের মত আমাদেরকে জানাতে পারেন, আপনাদের ভাবনা চিন্তা আমাদের সঙ্গে ভাগ করতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ইতিমধ্যেই শপথ নিয়েছেন ডক্টর ইউনূস, একথা আমরা সবাই জানি, এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে শপথ বাক্য পাঠ করেছেন তার নমুনা আপনাদেরকে আমরা ইতিমধ্যেই দেখিয়েছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আপনাদের বলতে চাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই টুইট বার্তায় বলেছেন নতুন দায়িত্ব নেওয়া অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জন্য শুভকামনা। আশা করি খুব তাড়াতাড়ি স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে, দুই দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের যে অভিন্ন আকাঙ্ক্ষা তা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ রয়েছে ভারত, এই কথাও তিনি লিখেছেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি দেখুন, এটা শেখ হাসিনার মানে নিজস্ব মানে ভাবনা চিন্তা এবং নিজস্ব মানে একঘেয়েমিতে আজকে কিন্তু উনার এটা পতন ঘটেছে। কেন? দেখুন, এই 2024-এ উনি নির্বাচন করেছেন, এর আগেও নির্বাচন করেছেন। বিরোধী শূন্য যদি রাজনীতি করতে হয় তাহলে সেটা উনার থেকে শিখে নিতে হবে গোটা ভারত পৃথিবীতে, কারণ সেটারই কিন্তু প্রতিফলন ঘটেছে। এবং আমি এটাও দেখেছি, আমাদের দেশে সাংবাদিকরা যখন গিয়েছিল, সাংবাদিকদেরকে বুথ সেন্টারে বলতে ঢুকতে দেওয়া হয়নি, এবং যখন এয়ারপোর্টে নামানো হলো ঢাকাতে, কড়া নিরাপত্তা দিয়ে ওদেরকে হোটেলে রাখা হলো। আমাদের দেশের সাংবাদিকরাই বলছেন এই কথাগুলি। এবং এই যে ক্রিয়াটা, আরেকটা হলো ধনীকে ধনী করা, গরিবকে গরিব করা, আর এইভাবে ছাত্রদেরকে গুলি করে মারা, এটা ওনার হাতে খুব মানে হাতে ক্ষমতা ছিল আলোচনা টেবিলে এটা মীমাংসা করে নেওয়া, এটা উনি করতে পারেননি। যার ফলে আজকে যে অস্থায়ী সরকারটা হয়েছে, এটার পিছনে কিন্তু অনেক দেশের ইন্ধন রয়েছে। তো এইটা কতদিন চলবে, কতদিন থাকবে, এটা কিন্তু আমাদের ভারতের কিন্তু ভাববার ব্যাপার আছে। কারণ ভারত কিন্তু এখন একটা চিন্তার মধ্যে আছে। ভারতের পিছনে কিন্তু অনেক শত্রু আমাদের পিছনে লেগে আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি অংশগ্রহণ করেছেন, আন্তরিক কৃতজ্ঞতা আপনাকে। আজ 16 জন উপদেষ্টার মধ্যে 13 জন তারা ইতিমধ্যেই শপথ বাক্য পাঠ করেছেন। ঢাকার বাইরে থাকায় 3 জন শপথ নিতে পারেননি, তবে তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে। ফারুক ই আজম, সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায়, এই 3 জন শিগগিরই তারা শপথ নেবেন বলে জানা গেছে। তবে যে 16 জন আজ শপথ নিয়েছেন তারা হলেন সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এফ হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুক ই আজম। এই দৃশ্যগুলো আপনাদের দেখাতে থাকি আমরা, এবং আপনারা দেখুন আজ
বঙ্গভবনে বাংলাদেশে নতুন এক ইতিহাসের সূচনা হলো। সবাইকে ধন্যবাদ। নিরাপত্তা বিধান করিব এবং আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে হ্যাঁ বলুন। বাংলাদেশের যে ঐতিহাসিক যে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ, এটা আপনাদের টিভি-24 এর মাধ্যমে আমরা দেখলাম। প্রশ্নটা হচ্ছে যে জানুয়ারি মাসের দিকে এটা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে সরিয়ে আবার এই কয়েকদিনের মধ্যেও উনি দেশান্তর হলেন। আবার এখন নতুন করে যে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রতিষ্ঠা হলো বা শপথ নিল আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এটা কতটুকু যে কি হবে? কারণ আমরা জানি গণতান্ত্রিক ভাবে যে সমস্ত মানে সৃষ্টি হয় সেইভাবে এটা মানে ধ্বংস হবে। কারণ এটা গণতন্ত্রের এটা শেষ, জনগণের শেষ কথা বলে, কিন্তু জনগণ কতটুকু তাদের প্রতি আস্থা রাখবে। যাই হোক, আমরা ভারতবাসী হিসাবে ওইখানে যারা হিন্দু সম্প্রদায়ের যারা বর্তমানে এখন অশান্তির মধ্যে আছেন, তাদের উপরে বাড়ি ঘর এবং ধর্মীয় আমাদের যে মন্দিরগুলোর উপর যেভাবে আক্রমণ হচ্ছে, এটা এই ইন্ধনটা এটা কি হিন্দু হটানোর কিনা এটা আমি জানি না। তবে আমরা এই অন্তর্বর্তী সরকারকে এটাই আবেদন করব যে ওইখানে যাতে মানে ধর্ম নিরপেক্ষ হিসাবে এবং সংখ্যালঘু যারা আছেন ওদেরকে নিরাপত্তা বিধান যাতে সুসম্পন্ন করেন এবং রক্ষা করেন, এটাই আমাদের তরফ থেকে বা আমার ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে আমরা আবেদন জানাবো, প্রার্থনাও জানাচ্ছি। খুব সুন্দর বললেন, খুবই সুন্দর বললেন। নমস্কার। খুব সুন্দর বললেন, অনেক ধন্যবাদ আপনাকে, আন্তরিক কৃতজ্ঞতা। এবং প্রতি রাতে ঠিক এইভাবেই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আপনাদের মনের কথা আমাদেরকে বলবেন। বাংলাদেশ শব্দটির সঙ্গে আমাদের রাজ্যের হাজার লাখো মানুষের কেমন সম্পর্ক, তাদের পরিবারের কেমন আত্মিক যোগাযোগ, তা আমরা সবাই জানি, আপনারা প্রত্যেকেই জানেন। আপনাদের পরিবারে এমন হয়তোবা একজন কেউ না কেউ থাকবেন যিনি বাংলাদেশ গেছেন, বা এমন কেউ না কেউ থাকবেন যিনি বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আপনাদের বলতে পারেন, ইতিহাসটা জানেন, তার প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন, কিংবা আপনাদের সঙ্গে বসে দিনের পর দিন এই দেশটির নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনারা অধীর আগ্রহে এই দেশের নানা বিষয়গুলো পত্রপত্রিকায় দেখেন নিয়মিতভাবে। আপনারা প্রত্যেকেই জানেন এই দেশে কি হয়েছে। গত কয়েকদিন ধরে শুধুমাত্র আমরা বা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নানা প্রান্তে এই বিষয়টি নিয়ে একেবারে আলোচনা তুঙ্গে। কি হবে, কোন দিকে কি যাবে,
দেশ এবং পৃথিবীর রাজনীতি কি বাঁক নেবে? বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। বলছিলাম আজকে একটা খুব সুন্দর জিনিস টপিক কোটাচ্ছেন আপনারা টিভি টোয়েন্টি করতে, ধন্যবাদ। যে বাংলাদেশে অন্তর্বর্তী একটা সরকার গঠন হচ্ছে, অন্তর্বর্তী যে সরকার গঠন হচ্ছে এটাও কিন্তু অগণতান্ত্রিক, আর যে সরকারটা ভাঙলো সেটাও কিন্তু অগণতান্ত্রিক কাজের ফলেই কিন্তু ভাঙলো হলো। আমরা যতটুকু দেখলাম, বুঝলাম বা আমাদের মনে হচ্ছে আর কি, এই যে হাসিনা যে একটা সরকার চলছে একটা 15 বছর ধরে, বিগত 10 বছর ধরে কিন্তু উনি কিন্তু ভালো নির্বাচন করেননি। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মতো নির্বাচন হোক, ত্রিপুরা রাজ্যে যেমন নির্বাচন ভালো করে করেননি, রেকিং টেকিং বাইক বাহিনী এইসব দিয়ে গুন্ডা রাজ্যের রাজত্ব চলছে। যেমন আজকে একটা পঞ্চায়েত নির্বাচন গেছে, আপনাদের চ্যানেলে দেখাচ্ছেন যে ত্রিপুরা রাজ্যের এমএলরা কি করছে, তাদের নাটক কাণ্ড কাহিনীগুলি উনি কিন্তু করেছেন। উনি করার পরে এখানে একটা আন্দোলন সাজাইলো, ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলন কিন্তু একটা স্পর্শ, এটার পেছনে কিন্তু বিদেশি ইন্ধনতা আছে, যে আগের হাসিনা বিরোধী সরকার তারা কিন্তু এটা একটা চক্রান্ত করছে, চক্রান্ত কইরা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারটাকে পতন ঘটাইলো। আর এরকমই তীব্র আন্দোলন গঠন করলো, সেখানে গুলি করতে হচ্ছে হাসিনা সরকারের কিছু ছাত্রছাত্র হয়তো মারা গেছে। কিন্তু করার পরে তখন আর আন্দোলনটা এমনই তীব্রতর হয়েছে, তখন হাসিনা কিন্তু একটুকি হাসিনা মানুষ ভালো, যদিও তাই কি কারণে করছে এটারও পেছনে কারণ থাকবো, কেন নির্বাচন মানে করতে গেছে তাই কিন্তু কাজগুলি কিন্তু ভালো করছে। তো কাজ ভালো করলে কি হইব, কিন্তু তাই যে গণতান্ত্রিক জিনিসটা তাই বিরুদ্ধে গেছে যার লেগে তাই পেছনে মানুষ সচেতন হয়েছে, তাই দেশান্তরিত হওয়ার লাগবে ছাত্র আন্দোলনে। ছাত্র আন্দোলনটা স্পষ্ট তদ্রুপ কিন্তু আমার মনে হচ্ছে দাদা একটু মানে এটা থাকবেন না। আমি একটা জিনিস আমি যতটুকু বুঝছি, বাংলাদেশ যেমন ছাত্র আন্দোলন দিয়ে একটা সরকার পতন ঘটাইছে, ত্রিপুরা রাজ্য কিন্তু পিত্রামতা গঠন করে কিন্তু সরকারটা বামপন্থী একটা সরকার ছিল। সেই সঙ্গে থাকি দাদা, আমরা প্রসঙ্গ পাল্টে লাভ নেই, এই নিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু আজকে আমরা খুব স্পেসিফিক্যালি এই বিষয়টা নিয়ে কথা বলছি। আমরা এর আগের অনুষ্ঠানে আমি একটু বলতে দিন, একটু বলতে সুযোগ দিন। এর আগের অনুষ্ঠানে আপনারা জানেন আমার সহকর্মী মিহির, তিনি রাজনৈতিক নানা বিষয় নিয়ে কথা বলেন, রাজ্য রাজনীতি নিয়ে প্রতিদিন আলোচনা হয়, আপনারা অংশগ্রহণ করেন, সেখানে টেলিফোন করে আপনার মনের সমস্ত কথা রাজ্য রাজনীতি নিয়ে বলবেন। কিন্তু যেহেতু আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, একটা বিষয়কে কেন্দ্র করে এই অনুষ্ঠানটিতে কথা বলি, আপনাদের রাজ্য রাজনীতির বিষয়গুলো এখানে না বললেই ভালো হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন, অনেক কৃতজ্ঞতা। আপনারা যারা এই আয়োজনে যুক্ত হন আপনারা জানেন যে আমরা প্রতি রাতে এই কথাটাই আপনাদের বলার চেষ্টা করি যে বিষয়ে থাকুন, বিষয়ে থাকুন। তিপ্রামথা এবং রাজ্য রাজনীতি বা শাসক দল বা বিরোধী দল এইসব নিয়ে যখন আপনাদের কিছু বলতে হয় বা হবে, তখন এই আয়োজনটিতে যদি আপনারা বলতে চান তাহলে বিষয়ের বাইরে হয়ে যাবে সেটা। আবার আমরা যদি সেই বিষয় নিয়ে কথা বলি যে তিপ্রামথার রাজ্য রাজনীতি কোন দিকে, তখন এই নিয়ে আপনারা নিশ্চয়ই টেলিফোন করে কথা বলবেন। আমাদের আজকের এই আলোচনায় আমরা যে দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি, যে বিষয়গুলো আপনাদের বলতে চাইছি, সেটা কিন্তু আগামী দিনে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন অধ্যায় হয়ে রচিত থাকবে। এবার নজিরবিহীন কোন দিকে হবে, পজিটিভ ওয়ে না নেগেটিভ ওয়ে? নজিরবিহীন কি আমাদের প্রত্যেকের জন্য ভালো বার্তা নিয়ে আসবে, নাকি আরো মন্দের দিকে যাবে সবকিছু? এইসব নিয়ে আমাদের তর্ক বিতর্ক চলবে, আলোচনা চলবে, বাক বিতণ্ডা ইত্যাদি থাকবে। সব মিলিয়ে আমাদের এই আয়োজন। আপনারা কথা বলছেন, আপনাদের কথা আমরা শুনতেও চাইছি, কিন্তু বিষয়ে বলবেন। দৃশ্যগুলো দেখুন এবং এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ, তিনি কিছুক্ষণ আগে এসে যে শপথ বাক্য পাঠ করলেন, তারই কিছু ঝলক আপনাদের দেখাতে চাইছি আজকের এই আয়োজন থেকে। দেখুন।
সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কবির, পেশ ইমাম, বঙ্গভবন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামান্য রাষ্ট্রপতি, আজ 24 শ্রাবণ 1431 অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব। প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক হলে পরেই একটা দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক পরিকাঠামোর আমূল পরিবর্তন বা ঐতিহাসিক অধ্যায় সূচনা উপস্থাপন হতে পারে। পঙ্কজ চক্রবর্তী 79 টিলা থেকে লিখে পাঠিয়েছেন। আমাদের আজকের এই আলোচনায় আরও এক বন্ধু তিনি লিখেছেন, আমাদের নিকটবর্তী দেশ বাংলাদেশের আজ নতুন অধ্যায় সূচনা হয়েছে এবং অন্তর্বর্তী নতুন সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। এই নতুন সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কিন্তু এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে এত ধ্বংস, লুট, অত্যাচার
ইত্যাদি মোটেই ভালো লাগেনি। বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ থেকে শুরু করে সবকিছু ভেঙে ফেলার যে উদ্ধার গ্রহণ করেছে তা খুবই দুঃখজনক। এরকম আশা কখনোই কাম্য ছিল না। দেশের বা নিজের কোনো কিছু ধ্বংস করে একটি দেশ উন্নত করা খুবই কষ্টকর। ইতিহাসে অনেক ঘটনা পড়েছি বা আন্দোলন অনেক দেখেছি, কিন্তু এরকম আন্দোলন কখনোই দেখিনি। ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। ৭১-এর আন্দোলন দেখিনি, কিন্তু এমন স্বাধীনতা কখনোই ভাবিনি। রাজীব আচার্য দুর্গানগর খোয়াই থেকে লিখে পাঠিয়েছেন, আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনগুলোর সঙ্গে যুক্ত হন, এই বিষয়গুলো আমাদেরকে বলেন এবং আপনাদের এই বক্তব্যগুলো আমরা বৃহত্তর অর্থে আরো দর্শকদের জন্য ছড়িয়ে দিই। আপনারা জানেন যে আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে, এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আজ বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার, তার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তারা মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে শপথ বাক্য পাঠ করেছেন। তার কিছু নিদর্শন আপনাদের দেখাচ্ছি, আরেকবার দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি। অনুষ্ঠান শুরু করার জন্য মহামতি, অব্যাহত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ ২৪ শ্রাবণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের। আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত 10। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি
সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। করব যেতে যেতে এই দৃশ্যগুলো আপনাদেরকে আরো একবার দেখাবো, আপনারা দেখবেন। আমাদের এই নতুন সূচনায় আমরা প্রশ্ন রেখেছি যে এই শপথ গ্রহণ কি ইতিহাসের জন্য সত্যি অর্থেই এক নতুন বার্তা নিয়ে আসবে? সেই বার্তা কি হবে, কেমন হবে, আদতে কতদিন এবং কতটা প্রাসঙ্গিক হয়ে থাকবে, সেগুলোই এখন দেখার। আজকের এই শপথ গ্রহণের পর থেকে প্রশ্নগুলো আরো প্রাসঙ্গিক হলো। ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তো বা কোনো অতিথি আপনাদেরই অপেক্ষায়। প্রত্যেককে শুভরাত্রি।